আজকে আমরা পড়ব ভারতের শিল্প। ভারতের শিল্প। স্বাধীনোত্তর ভারতে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করার জন্য ভারত সরকার 1948 খ্রিস্টাব্দে প্রথম জাতীয় শিল্পনীতি ঘোষণা করেন। কত সালে? 1948 সালে প্রথম জাতীয় শিল্পনীতি ঘোষণা হয়। এরপরে 1956, 70, 77, 80 খ্রিস্টাব্দে শিল্পনীতিতে ভারতে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র শিল্প প্রসারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। তবে ভারতে যন্ত্রশিল্পের উন্নতিতে জোয়ার আসে 1991 সালে। এবার হচ্ছে শিল্প স্থাপনের কারণ। কোনো স্থানে শ্রমশিল্পের উপযোগী উপাদানগুলি শিল্প স্থাপনে অনুকূল হলে সেখানে শিল্প গড়ে ওঠে। এবার আমরা দেব কোথায় কোথায় শিল্প স্থাপিত হবে বা অনুকূল অবস্থা কী। প্রথমত আসে কাঁচামালের কথা। কাঁচামাল, যে কোনো শিল্প স্থাপনের প্রাথমিক উপাদান হলো কাঁচামাল। কাঁচামালকে কেন্দ্র করে এক একটা শিল্প গড়ে ওঠে। সাধারণত যেখানে কাঁচামালের সহজলভ্যতা, প্রকৃতি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে শিল্প গড়ে ওঠে। দ্বিতীয় হলো জলের যোগান। শিল্পের জন্য প্রচুর জলের প্রয়োজন। তাই যেখান থেকে নদী বা কোনো জলাশয় বা কোনো সাগর, মহাসাগর এরকম থাকলে পরে, জলের বিশাল উৎস থাকলে পরে সেখানে শিল্প গড়ে ওঠে। যেমন লৌহ ইস্পাত শিল্প, কাষ্ঠমণ্ড শিল্প, রাসায়নিক শিল্প প্রভৃতি। 3 নম্বর হলো বিদ্যুতের বিদ্যুৎ। কলকারখানা চালাবার জন্য প্রচুর শক্তির দরকার হয়। সেই শক্তিটাই কোথা থেকে আসে? না, বিদ্যুৎ থেকে আসে। আর যেখানে তাহলে বিদ্যুৎ যে কোনো ধরনেরই হতে পারে, সে জলবিদ্যুৎই হোক আর তাপবিদ্যুৎই হোক। যেমন ডিবিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভর করে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এরপর আছে উন্নত পরিবহন। উৎপাদিত মাল বা বাজারে নিয়ে আসার জন্য এবং দূরবর্তী কোনো অঞ্চলে খনিজ সম্পদ, শ্রমিকদের নিয়ে আসার জন্য উন্নত পরিবহনের দরকার হয়। শ্রমিক, শিল্পে কারখানাতে জিনিসপত্র কারা তৈরি করবে? না, শ্রমিকেরা। তাই যে কোনো স্থানে শিল্প গড়ে তুলতে গেলে সুলভ শ্রমিকের সরবরাহ থাকা একান্ত জরুরি। বিশেষ করে শ্রমনির্ভর শিল্পগুলো, যেমন বস্ত্রবয়ন, চর্ম, লৌহ ইস্পাত প্রভৃতি। বাজার, আমি কি জিনিসপত্র তৈরি করব তার একটা চাহিদা থাকা দরকার। সেই চাহিদাটা কোথায় নির্ভর করে? বাজারে। শিল্পর জিনিসপত্র যদি চাহিদা না থাকে, কেউ যদি ব্যবহার না করে, তাহলে শিল্প লাভজনক হয় না। তাই বাজার যেখানে বেশি চাহিদা, সেখানে শিল্পগুলো গড়ে ওঠে। মূলধন, শিল্প স্থাপনের জন্য কারখানা গড়ে তুলতে, শিল্পের পরিকাঠামো তৈরি করতে, শ্রমিকদের মজুরি দিতে, কাঁচামাল কিনতে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। এরপর আমরা কাঁচা মাল সম্পর্কে পড়ব। যে সমস্ত কাঁচা মাল কাকে বলছে? না, যে সমস্ত প্রাথমিক দ্রব্যকে
রূপান্তর করে শিল্প গড়ে তোলা হয় তাকেই বলে কাঁচা মাল। প্রকৃতি অনুসারে কাঁচামালকে আমরা দুটো ভাগে ভাগ করি। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, আর 2 নম্বর হলো অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল কি না, যেসব কাঁচামাল শিল্পজাত দ্রব্যে রূপান্তর হওয়ার ফলে পরিমাণের দিক থেকে বিশেষ কমে না, মানে যতটা পরিমাণ আমরা কাঁচামাল দেব ঠিক ততটা পরিমাণই আমরা উৎপাদিত দ্রব্য পাব, তাকে বলছে কি বিশুদ্ধ কাঁচামাল, যেমন পাট, কার্পাস প্রভৃতি। অবিশুদ্ধ কাঁচামাল কি না, যে কাঁচামাল যতটা পরিমাণ আমরা দেব তার থেকে অনেক কম আমরা উৎপাদিত দ্রব্য পাব, তাকেই বলছে অবিশুদ্ধ কাঁচামাল। এবার কাঁচামালের ওপর ভিত্তি করে শিল্পকে কতগুলো ভাগে ভাগ করা যায়। কি না, কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প, কৃষিজ সম্পদকে কাঁচামাল হিসাবে যে শিল্প ব্যবহার হয় তাকে বলছে কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প, যেমন চা শিল্প, ইক্ষু, চিনি, কার্পাস বয়ন ইত্যাদি। তারপর হচ্ছে প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প, প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প যেখানে কাঁচামাল কোনো প্রাণীজ দ্রব্য, তার প্রাণীজ সম্পদকে ভিত্তি করে যে শিল্প গড়ে ওঠে, যেমন চর্ম, পশম, ডেয়ারি, মাংস প্রক্রিয়াকরণ ইত্যাদি। তারপর হচ্ছে বনজ সম্পদ ভিত্তিক শিল্প, অরণ্য উপাদানকে কেন্দ্র করে, যেমন কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প, দেশলাই শিল্প ইত্যাদি। খনিজ সম্পদ ভিত্তিক শিল্প, লৌহ ইস্পাত শিল্প, তামা শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদি হলো। এরপরে আমরা চলে আসব লৌহ ইস্পাত শিল্প। ভারতে লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব হচ্ছে অপরিসীম। লৌহ ইস্পাত শিল্প ভারতে 1830 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। 30 খ্রিস্টাব্দে তামিলনাড়ু দক্ষিণ আরকটে পোর্টো-নোভোতে কাঠ কয়লার সাহায্যে প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে। তবে এই শিল্পের প্রকৃত বিকাশ ঘটে স্বাধীনতা পরবর্তীকালে। এবার দেখব লৌহ ইস্পাত শিল্প কোথায় মানে গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো কী কী। প্রথম হচ্ছে কাঁচামাল, লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হলো আকরিক লোহা ও স্ক্র্যাপ লোহা। মারুচুল্লিতে আকরিক লোহাকে গলানোর কাজে ব্যবহার করা হয় কয়লা থেকে প্রাপ্ত কোক কয়লা বা কাঠ কয়লা বা জলবিদ্যুৎ। আর ইস্পাত থেকে এরপরে হচ্ছে যে কাঠ কয়লা ব্যবহার করা হচ্ছে, সেই জন্য লৌহ ইস্পাতে তাহলে প্রথম হচ্ছে কাঁচা মাল হচ্ছে লোহা, আকরিক লোহা। দ্বিতীয় হচ্ছে স্বচ্ছ জলের সরবরাহ। লৌহ ইস্পাত শিল্পে আকরিক লোহার মালিন্য দূর করার জন্য এবং বাৎসরিককে শীতল করার জন্য প্রচুর স্বচ্ছ শীতল জলের প্রয়োজন। 3 নম্বর হচ্ছে শক্তি সম্পদ।
লোহা গলানো থেকে শুরু করে গলানোর জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। পূর্ব ভারতে তাপবিদ্যুৎ এবং দক্ষিণ ভারতে জলবিদ্যুতের প্রাচুর্য থাকায় লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এরপরে আমরা চলে আসব শ্রমিক, সুলভ শ্রমিক। কোনো শিল্প স্থাপনের জন্য যেটা সবথেকে যে সস্তা ও সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। বন্দরের নৈকট্য। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি এবং উৎপন্ন দ্রব্য বিদেশে বাজারে রপ্তানির জন্য শিল্পকেন্দ্রের নিকটবর্তী বন্দর থাকা প্রয়োজনীয়। এরপরে চলে আসবো আমরা ভারতে লৌহ ইস্পাত শিল্পের অগ্রগতিতে। লৌহ স্বাধীনতার আগে ভারতে মাত্র 3টে ইস্পাত কারখানা গড়ে উঠেছিল: জামশেদপুর, বার্নপুর, কুলটি আর ভদ্রাবতী। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সরকারি উদ্যোগে দুর্গাপুর, রাউরকেল্লা আর ভিলাইতে এই কারখানা গড়ে তোলা হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বোকারোতে ইস্পাত কেন্দ্র স্থাপন হয়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সালেম, বিজয়নগর বালা, চেরুভূতে কারখানা স্থাপন হয়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকারের নতুন শিল্পনীতি ঘোষণার ফলে বেসরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার প্রবণতা হয়। এই সময় বিজয়নগর ইস্পাত কেন্দ্রের উৎপাদন শুরু হয়। আর নবম আর দশম পরিকল্পনায় ইস্পাত কেন্দ্র স্থাপনে বেসরকারি উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এরপরে আমরা বিভিন্ন ইস্পাত কেন্দ্র সম্পর্কে পড়ব। প্রথম হচ্ছে টিস্কো, যার পুরো কথা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। কোথায় অবস্থিত? না, ঝাড়খণ্ডের জামশেদপুরে সুবর্ণরেখার খড়কাই নদীর মিলনস্থলে 1907 সালে কারখানাটা জামশেদজি টাটার উদ্যোগে স্থাপিত হয়। কাঁচামাল লোহা আসে উড়িষ্যার গুরুমহিষানি, বাদাম পাহাড়, সুলাইপথ, বোনাই, ময়ূরভঞ্জ, ঝাড়খণ্ডের সিংভূম জেলা থেকে। কয়লা আসে রানীগঞ্জ, ঝরিয়া থেকে। চুনাপাথর আর ম্যাঙ্গানিজ আসে উড়িষ্যার সুন্দরগড় জেলার গাংপুর, বীরমিত্রপুর, ওড়িশার হাতাবাড়ি থেকে। জল আসে সুবর্ণরেখা আর খড়কাই নদীর। আর দক্ষিণ পূর্ব আর পরিবহনের উন্নত পরিবহন ব্যবস্থা থাকে। দক্ষিণ পূর্ব রেল আর সড়কপথের মাধ্যমে কলকাতার অন্যান্য শহরের সঙ্গে যুক্ত। ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোথায়? না, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ভারত সরকারের উদ্যোগে আর ব্রিটিশ সরকারের সহায়তায় কারখানাটা গড়ে ওঠে। এখানেও লোহা আসছে উড়িষ্যার গুরুমহিষানি, বোলানি, ময়ূরভঞ্জ ও ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চল থেকে। কয়লা আসছে ঝরিয়া, বরাকর, রানীগঞ্জ থেকে। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ আসছে চুনাপাথর আসছে উড়িষ্যার বীরমিত্রপুর, ডলোমাইট আসে সুন্দরগড় অঞ্চল থেকে। আর ম্যাঙ্গানিজ আনয়ন করা হয় উড়িষ্যার গাংপুর। জলের যোগান দামোদর নদ আর দুর্গাপুর ব্যারেজ। বিদ্যুৎ আসছে জিভিসির জলবিদ্যুৎ কেন্দ্র থেকে।
উন্নত পরিবহন ব্যবস্থা একই, পূর্ব রেলের মাধ্যমে ভারতের অন্যান্য প্রান্তের সঙ্গে যুক্ত। এখানে একটা পড়বে, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। ঠিক আছে, এটা কোশ্চেনের পক্ষে খুব ইম্পর্টেন্ট। শ্রমিক, এই অঞ্চল ঘনবসতিপূর্ণ, তাই সুলভ শ্রমিকের অভাব হয় না। 3 নম্বর, 1 2 3, 3-এ আছে রৌরকেল্লা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে ভারত সরকারের উদ্যোগে জার্মানি ক্রুজ আর ডেম্যাক কোম্পানি সহায়তায় শিল্পকেন্দ্রটা গড়ে ওঠে। সুন্দরগড় অঞ্চলে বোনাই, কেওনঝড়, ময়ূরপুর অঞ্চল থেকে আকরিক লোহা পাওয়া যায়। ঝরিয়া গিরিডি থেকে কয়লা, বীরমিত্রপুর হাতাবাড়ি অঞ্চল থেকে চুনাপাথর। আর রৌরকেল্লার নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তাপবিদ্যুৎ আর হীরাকুদ থেকে জলবিদ্যুৎ আনয়ন করা হয়। ব্রাহ্মণী ও কোয়েল নদীর জলাধার থেকে জল পাওয়া যায়। আর দক্ষিণ পূর্ব রেলের মাধ্যমে পণ্য পরিবহন বিশাখাপত্তনম ও পারাদ্বীপ বন্দরের সঙ্গে বহির্বাণিজ্যের সুবিধা আছে। 4 নম্বর হচ্ছে বোকারো। দামোদর ও বোকারো নদী সংযোগস্থলে গড়ে উঠেছে। উড়িষ্যার মেঘাতুরু ও কিরিবুরু অঞ্চল থেকে আকরিক লোহা পাওয়া যায়। ঝরিয়া ও বোকারো কয়লাখনি থেকে কয়লা পাওয়া যায়। ঝাড়খণ্ডে পালামৌ থেকে চুনাপাথর, মধ্যপ্রদেশে ম্যাঙ্গানিজের সুবিধা আছে। দামোদরে তেনুঘাট জলাধার থেকে জল, দামোদর উপত্যকার জলবিদ্যুৎ ও নিকটবর্তী তাপবিদ্যুৎ। পূর্ব রেলপথের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা আছে। 5 নম্বর, বিশাখাপত্তনম। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের তত্ত্বাবধানে আর পূর্বোত্তর সোভিয়েত ইউনিয়নের সহায়তায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের নিকট বেলাচেরুভুতে ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে। লৌহ আকরিক আসে ছত্তিশগড়ের বায়লাডিলা থেকে রেলপথের মাধ্যমে আনয়ন করা হয়। তালচের ঝরিয়ার কয়লা খনি থেকে কয়লা আসে। অন্ধ্রপ্রদেশের মাধারাম ডলোমাইট, চিপুরুপল্লীর ম্যাঙ্গানিজ এবং যোগাপেটাতে চুনাপাথর ইস্পাত কেন্দ্রে ব্যবহৃত হয়। এছাড়াও বিশাখাপত্তনমের নিকটবর্তী বন্দর থেকে এগুলো আনয়ন করা হয়। এরপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আছে, পূর্ব ও মধ্য ভারতে অধিক সংখ্যায় লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করবে। এইটা ভালো করে মুখস্থ করবে। এই হলো ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। হ্যাঁ, এবার একটু সমস্যার কথা বলি। সমস্যাগুলো কি কি না হচ্ছে, প্রধান সমস্যা হচ্ছে কয়েকটি অঞ্চল বাদে অধিকাংশ স্থানে উত্তোলিত আকরিক লোহার মান নিম্নমানের। ভারতে কয়লার পরিমাণ যথেষ্ট নয়, বিদেশ থেকে প্রায় আনতে হয়।
ভারতে মূলত রেল পরিবহনের মাধ্যমে ইস্পাত কেন্দ্রগুলিতে কাঁচামাল আনা হয়। রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে শিল্পকেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাহত হয়। আর ভারতে ইস্পাত উৎপাদনে ব্যয় উন্নত দেশের তুলনায় অনেক বেশি। উৎপাদিত ইস্পাতের মানও নিম্ন, আর দেশের চাহিদার তুলনায় ইস্পাতের উৎপাদন অনেক কম। আর শর্ট কোশ্চেন এই একটা টিকা হিসাবে এটা পড়বে সেল। ঠিক আছে, এই অবধি আজকের পড়া।